ছিল। আপনারা যারা এই জনসভা শোনার জন্য এখানে এসেছেন, আপনারা হাজির হয়ে গেছেন। আমরা যারা বক্তারা, আমরাও প্রায় নির্ধারিত সময়ে এখানে হাজির, কিন্তু সভা শুরু করা গেল না নির্ধারিত সময়ে। কাদের জন্য, কি কারণে হলো না এখানে শুনেছেন। আজ দুপুর 2-2:30 নাগাতে আমাদের এই সভাকে বানচাল করার জন্য কিছু যুবককে লেলিয়ে দিয়ে এখানে একটা আতঙ্ক তৈরি করা, আমাদের পার্টি অফিসে অন্যায়ভাবে অনুপ্রবেশ করে ভাঙচুর করার ঘটনা আপনারা শুনেছেন। যে কারণে এটা করা গেল না, আমি যারা এটা করেছে অবশ্যই তারা নিন্দার যোগ্য। তার একই সাথে আমি আপনাদের কাছে এই আধা ঘন্টা সময় যে নষ্ট হলো আমাদের মূল্যবান, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমি ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা। বিধানসভাতে শাসক দল থাকে, বিরোধী দল থাকে, উভয় পক্ষ মিলে একটা পরিবার। শাসক বিরোধী মানে হলো সরকারের কাজকর্মকে বাধা দেওয়া, রাজ্যের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করা। এটা কোনো রাজনৈতিক দলের, কোনো বিরোধী দলের এটা তার কর্তব্য না। আমরা বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা সরকারে থাকার সময়তেও যেমন দায়িত্ব নিয়ে এই রাজ্যের উন্নয়ন কিভাবে আরো দ্রুত এবং সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষকে তাদের প্রতি গুরুত্ব দিয়ে এটা সম্পাদিত করা যায়, সেই চেষ্টাগুলি করতাম। আজকে বিরোধী দল হিসাবেও সরকারের ভুল ত্রুটিকে চিহ্নিত করে এবং সরকারকে সুপরামর্শ দিয়ে সামগ্রিকভাবে এই রাজ্যের বিকাশ কিভাবে আমরা আরো ত্বরান্বিত করতে পারি, এটাই আমাদের পবিত্র দায়িত্ব। এইভাবেই আমাদের মাননীয় বিধায়ক, আপনাদের এই এলাকার বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক কমরেড সুদীপ সরকার, আমরা এইভাবে কাজ করি। তো সেদিক থেকে আমরা সামগ্রিকভাবে এই সরকারের অংশ এবং সরকার মানে তার দায়িত্ব কিভাবে নাগরিকরা তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, স্বাধীনভাবে তার বক্তব্য উত্থাপন করতে পারে, মানুষের দাবি তুলে ধরতে পারে। শাসক দল সবসময় এটা পারে না, নানা কারণে। আমাদের যে ব্যবস্থা, কাজেই সেই জায়গায় এই জাতীয় জনসভা সংগঠিত করা, এটা সামগ্রিকভাবে উন্নয়ন প্রচেষ্টার, উন্নয়ন কর্মসূচির একটা অঙ্গ, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করে। কিন্তু আমাদের রাজ্যে গত 7.5 বছর ধরে এই পরিবেশ নেই। আমরা আজকে যে জায়গায় এই সভাটা করছি, নতুন নগর বাজার না, নতুন নগর বাজার,
এখান থেকে মহাকরণ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র, তার দূরত্ব কত? বিধানসভা তার দূরত্ব কত? মাত্র 3 কিলোমিটার বা তার চেয়ে কম। ত্রিপুরাজ্যের সবচেয়ে আধুনিকতম পুলিশ স্টেশন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। সম্ভবত কোন থানাতে এত সংখ্যক জনবল, এত অফিসার, এত সরঞ্জাম, এত গাড়ি ঘোড়া আর কোথাও নেই। তার দূরত্ব কত? মহাকরণ বিধানসভা রাজ্যের সবচেয়ে আধুনিকতম থানা, ত্রিপুরাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপালের ভবন, তার 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি দিন দুপুরে এখানে আরেকটা সর্বভারতীয় রাজনৈতিক দল, এই না এখানে সিপিআইএম এর বা বামফ্রন্টের নেতৃত্বে এরকম ভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা এরকম কর্মসূচি করার ইচ্ছে থাকলেও, ক্ষমতা থাকলেও নানা কারণে এগুলি করা সম্ভব হয়ে ওঠে না। অনেক দিন পর একটা সিদ্ধান্ত নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে, আর এটাকে বানচাল করার এই অপচেষ্টা। কি কারণ? আমার আগের বক্তারা, বিশেষ করে কমরেড রতন দাস আমাদের জেলা সম্পাদক বলেছেন। তো যারা এই ঘটনাগুলি করেছে বা যাদেরকে দিয়ে করানো হয়েছে, কেন তাদের ভয়? আমাদের এই মঞ্চে এখানে ব্যানার লাগানো হয়েছে, কি দাবি? স্মার্ট মিটার। ত্রিপুরাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে, ত্রিপুরাজ্যের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের তার যে নানা ধরনের টানাপোড়েনের মধ্যে নতুন করে আরেকটা বুঝা। গত 7.5 বছরে এই করিত কর্মা সরকার 1 কিলোওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদন করেনি। রাজ্য সরকার অধীন বামপন্থী ফ্রন্ট সরকার বহু লড়াই করে বড়মোড়া, রেখুয়া নিজস্ব ক্ষেত্রেতে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন করেছে এগুলো মুখ থুবড়ে পড়ে আছে। আজকে নিপকো বা ওএনজিসির সাথে ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে পালা টানাতে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি না হতো, এই রামচন্দ্রনগর সহ এমনিতেই দিনে কতবার লোডশেডিং হয় তার কোনো হিসাব নেই। আরো কি ধরনের সমস্যা তৈরি হতো এটা অনুমান করাও কঠিন। সেই জায়গায় এই স্মার্ট মিটারের নতুন করে এই যন্ত্রণা আরোপ করার চেষ্টা। আমরা এটা প্রত্যাহার করার জন্য কথা বলছি। শুধু কি সিপিআইএম এর বিরোধী দলের সমর্থক, তাদের পরিবারের স্বার্থে, যারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপিকে ভোট দেন, ভারত মাতা কি জয় স্লোগান দেন, তারা কি সুখে আছেন? আমরা দাবি তুলেছি পাইপলাইন দিয়ে সরবরাহকৃত গ্যাস
তার দাম গত 7.5 বছরে বামফ্রন্ট সরকার যেখানে রেখে গেছিল তার প্রায় দ্বিগুণ হয়েছে। সিএনজি আমাদের আগরতলা শহর সহ ত্রিপুরাজ্যের অধিকাংশ শহরে এ রাজ্যে নতুন করে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। ব্যাংক থেকে লোন নিয়ে কষ্টে সৃষ্টে কোন রকমে একটা অটো কিনে, ঠিক আছে আগরতলা শহরে ব্যাটারি ইত্যাদি মোটামুটি ভাবে জনপ্রিয় হয়েছে, সব জায়গাতে এরকম সুবিধা নেই। সিএনজি অটো, সিএনজি ইকো গাড়ি, সিএনজি এরকম আরো নানা ধরনের যান ত্রিপুরাজ্যের কর্মসংস্থানে, অর্থনৈতিক যোগদানে এটা একটা বিশাল একটা কি বলে আমাদের কাছে উৎস। গত 7.5 বছরে প্রায় 5 বার এর দাম বাড়িয়ে বেড়েছে। সরকারের মহাকরিতকর্মা মন্ত্রী মহোদয় কি ব্যাখ্যা দিচ্ছেন? আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, কাজেই ভারত সরকারকে গ্যাসের দাম বাড়াতে হচ্ছে, সেই কারণে আমরা নিরুপায়। ত্রিপুরাজ্যের এই সিএনজি এবং পিএনজির দাম না বাড়িয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি এখানে উপস্থিত সকলের তরফ থেকে, আমাদের বিজেপির বন্ধুরাও যদি কেউ কেউ শুনে থাকেন, তাদের তরফ থেকেও আমি জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরাজ্যের পিএনজি সিএনজি কোন জাহাজে কোন দেশ থেকে এখানে আসে? হ্যাঁ, শুনেছিলাম বিপ্লব দেব নাকি একবার জাহাজ এনেছিল সোনামুড়া দিয়ে, সে জাহাজ তো দ্বিতীয়বার আসেনি। তাহলে রতনবাবু, আপনি কোন জাহাজ দিয়ে বিদেশ থেকে এই গ্যাস আনতে গিয়ে এই দাম বাড়াতে হয়েছে? আপনি ত্রিপুরাজ্যের পিএনজি এবং সিএনজির দাম বাড়িয়েছেন, গ্যাস এই কারেন্টের দাম মাসুল বাড়িয়েছেন। কার স্বার্থে, কোন যুক্তিতে? তো এই প্রশ্নে এই বিদ্যুতের মাসুল কমাও, সিএনজি পিএনজির দাম কমাও, তার সাথে জলকর যেভাবে দ্বিগুণ বাড়ানো হয়েছে, দুধের দাম বাড়ানো হয়েছে, এটা অপরাধ। এর জন্য এই আক্রমণ করতে হবে, এ সভা বানচাল করার জন্য এরকম অপপ্রয়াস করতে হবে। হ্যাঁ, বোঝা যেত যদি আজকে আমাদের জনসভা থেকে যদি আওয়াজ উঠত, নরেন্দ্র মোদী গদি ছাড়ো। সারা দেশে এই আওয়াজ উঠছে, ত্রিপুরাজ্যে উঠবে, কিন্তু আজকে আমরা এই স্লোগান তো এখানে দিইনি। আজকে আমরা আমাদের জনসভাতে স্লোগান তো দিইনি, ডাক্তার মানিক সাহা তুমি গদি ছাড়ো। আমাদের এই দাবি উত্তোলন করার অসংখ্য অসংখ্য তার যুক্তি আছে, যুক্তিগ্রাহ্যতা আছে। আপনাদের বিধায়ক কমরেড সুধীর সরকার কিছুটা বলেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাউস বিজ্ঞাপন রাজ্যের পত্রিকা, রাজ্যের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে, বাইরের টেলিভিশন চ্যানেলে, সর্বভারতীয় পত্রিকাতে প্রায় কোটি টাকা ধরে
আগরতলা শহর স্মার্ট সিটি হয়ে গেছে, স্মার্ট, মহা স্মার্ট। আর যে আমলাকে দিয়ে এই স্মার্ট সিটির রূপায়ণে সবচেয়ে বেশি যাকে দিয়ে কাজ করানো হয়েছে, যার যুগ সাথে যুগ সাজসে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হওয়ার সময়তে এই পরিকল্পনা স্মার্ট সিটি তৈরি করার, এটাকে বরবাদ করা হয়েছে। এই শৈলেশ যাদব সাহেব ইতিমধ্যে তার একটা ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, এখনো যাননি, যেতে পারেননি। কি কারণে যাচ্ছেন আমি জানি না। শৈলেশ যাদব সাহেব এই স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণের একটা তথ্য সরকারের কাছে জমা দিয়েছেন। 565 কোটি টাকা, 565 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। বলুন আপনারা, অতীতে এই আগরতলা শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশন বা তার আগে মিউনিসিপ্যাল কাউন্সিল থাকা অবস্থাতে সেই সময়েতে জওহরলাল নেহেরু আরবান মিশন ইত্যাদি নানা প্রকল্প তখনও ছিল। ভারত সরকারের তরফ থেকে সেরকমভাবে সহযোগিতা না পাওয়ার কারণে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি থেকে ঋণ টিন করে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন, শহরের পয় প্রণালী, রাস্তাঘাট চৌড়া করা, সৌন্দর্যায়ন, এরকম বহু প্রকল্প করেছি। কিন্তু একসাথে এত টাকা খরচ করার সুযোগ তখন হয়নি, সুযোগ তখন ছিল না। সেই বামফ্রন্ট সরকারে ভারত সরকার যখন এরকম স্মার্ট সিটি প্রকল্প ঘোষণা করল, আমরা বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে শুধু আগরতলা শহরের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ তা নয়, পার্ক, ফুটপাথ, নগর মানে শুধু সেই নগরের যত জনসংখ্যা তার জন্য পরিকল্পনা করলে হয় না। আগরতলা শহরে এরকম দেশের বা বিদেশের সমস্ত নগরগুলোতেই সেই নগরের স্থায়ী যত বাসিন্দা তার 3 গুণ বেশি মানুষ বাইরে থেকে আসেন, আবার বিকালে কাজ সেরে চলে যান। কাজেই বাইরে থেকে লোক আসবেন। এটা আগরতলা শহর শুধু আমাদের রাজনৈতিক রাজধানী না, এটা আমাদের অর্থনৈতিক রাজধানী, শিক্ষার রাজধানী, স্বাস্থ্যের রাজধানী। সমস্ত ক্ষেত্রেতে উত্তর দক্ষিণ সমস্ত এলাকা থেকে লোক আসবেন। কাজেই সেরকম ভাবে এমিনিটিস, সেরকম ভাবে তার স্বাচ্ছন্দ্য, তার পরিকাঠামো করতে হবে। আপনারা বলুন, পয় প্রণালী হোক বা রাস্তাঘাট, বামপন্থী ফ্রন্ট সরকার যে কাজগুলো করে গেছে, কাটাখালের উপরে লেকচমনির পাশে দ্বিতীয় সেতু, বা এই কাটাখালের উপরে আরো অনেকগুলো সেতু, ওদিকে হাওড়ার উপরে আরেকটা সেতু, ফ্লাইওভার এবং আরো নানা ধরনের যে সমস্ত পরিকাঠামো করা হয়েছে, এই 7.5 বছরে নতুন একটা কোথাও হয়েছে কি? নতুন একটা প্রেক্ষাগৃহ, সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হয়েছে কি? হ্যাঁ, তৈরি করেননি, কিন্তু নাম বদলে দিয়েছেন টাউন হলের, শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে।
আর কি করেছেন? 2-4টা পলেস্তারা খসে পড়েছে, একটু প্রলেপ দিয়ে গেরুয়া রং করে দিয়েছেন। এই যে স্বামী বিবেকানন্দ ময়দান বা স্টেডিয়াম, তার পূর্ব প্রান্তে স্পোর্টস কাউন্সিল হয়েছে, তারপরে এই এআরডি ডিপার্টমেন্টের সুরম্য বিল্ডিং হয়েছে। নতুন একটা কক্ষ যুক্ত করতে পারেননি, একটা তালা যুক্ত করতে পারেননি। কি করেছেন? গেরুয়া রং লাগিয়ে দিয়েছেন। থাম পোস্টগুলোতে গেরুয়া রং লাগিয়েছেন, আর বিদ্যুতের কিছু লাল নীল বাতি জ্বালিয়ে দিয়েছেন। 565 কোটি টাকা খরচ হয়ে গেল। বন্ধুরা, এটা শুধু আগরতলার স্মার্ট সিটি না, আজকে সারা ত্রিপুরাজ্যের আজকে একটা কঙ্কালসার চেহারা। কি পরিকাঠামোর ক্ষেত্রে, কি শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, সমস্ত ক্ষেত্রে এই রাজ্যকে ধ্বংসের কিনারে ঠেলে দিয়েছে। হ্যাঁ, কাগজে পত্রে কিছু টাকা তো এসেছে, সে টাকার হিসাব কাগজে পত্রে কিছু আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি নেই। তাহলে টাকাগুলো কোথায় গেল? টাকার তো কোনো পাখা গজায় না, টাকা তো হাইড্রোজেনের মতো উবে যায় না বা উপরে উঠে না। সে টাকাকে কেউ নাড়তে হয়, টাকাকে কেউ ব্যাগে পুড়তে হয়। গত 7.5 বছর ধরে এইভাবেই, হ্যাঁ, কেন্দ্রে তাদের সরকার থাকা সুবাদে নতুন নতুন নামে 2-4টা প্রকল্প আসেনি, কথা বলছি না, এসছে, কিন্তু ত্রিপুরাজ্যের পরিকাঠামো উন্নয়নে, ত্রিপুরাজ্যের জনকল্যাণে, ত্রিপুরাজ্যের সার্বিক বিকাশে তার কোনো ধরনের এখানে সেই ভূমিকা রাখতে পারেনি, তার চিহ্ন এখানে পড়েনি। সব লুটপাট হয়ে গেছে। আজকে এই আতঙ্কের কারণ, ভয়ের কারণ এখানেই। আমরা দেখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 28টা দপ্তর আগলে বসে আছেন, একটা দপ্তর ভালো করে চালাতে পারেন না। কি স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট, এই এনসিসি থানা, এ গত কদিন আগে গোয়ালা বস্তিতে একজন তরতাজা মানুষ, বৃদ্ধ, তার ছেলে নাকি কোনো একটা উকিলের কাছ থেকে উকিল নোটিশ পেয়েছেন, জায়গা জমি সংক্রান্ত এরকম ঘটনা, যে কিছু দালাল চক্র আগরতলা শহরে, এটা সবাই জানেন, তারা নানাভাবে এই জায়গা জমি ক্রয় বিক্রয়, জবরদস্তি করে দখল করা, এগুলো এখন মারাত্মকভাবে এটা যেন আগরতলা শহরের একটা ক্যান্সার রোগের মতো আজকে ছড়াচ্ছে। এলাকায় এলাকায় পরিবেশটাকে একদম সম্পূর্ণ কলুষিত করছে। এর সাথে যুক্ত কিছু মস্তান, কিছু গুন্ডা, এরকমই একটা চক্র গোয়ালা বস্তির একজন নিরীহ যুবককে উকিল নোটিশ করেছে, তুমি এই জমি ক্রয় বিক্রয়ে প্রতিবন্ধকতা তৈরি করছো, কেন তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না?
যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো, তার বাবা খুন হওয়ার পর পুলিশের কাস্টডিতে আমরা গেলাম, সরলভাবে তারা বলল আমার অপরাধ এই। স্বাভাবিক, পুলিশ গ্রেপ্তার করবে, সে ওদিন পালিয়েছিল। কেন সে পালিয়েছিল তার বাড়িতে পাওয়া যায়নি, তার বাবাকে উঠিয়ে নিয়ে গেল। ব্রিটিশ আমলেও এই জাতীয় ঘটনা হয় না। ব্রিটিশ পুলিশরাও এরকম ভাবে জঘন্যভাবে ছেলের অপরাধকে নিরপরাধ বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে মারধর করে তার জীবন কেড়ে নেয় না। সে বৃদ্ধ মারা গেল বিনা চিকিৎসায়, এক কাস্টডি ইয়েতে অত্যাচারে, বিচার নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম, ঠিক আছে, আপনি ধর্মনগরে ঘটনা হয়, সোনামুড়া ঘটনা হয়, বিলুনিয়াতে ঘটনা হয়, বহু দূরে, সব ক্ষেত্রে আপনি সেরকম ভূমিকা নিতে পারেন না, কিন্তু আপনি আপনার যে অফিস, মাননীয় মুখ্যমন্ত্রীর যে অফিস, সেই অফিস চত্বরে এক খুন হয়ে গেল। এটা তো আপনার চেয়ারকে চ্যালেঞ্জ, আপনার অস্তিত্বকে চ্যালেঞ্জ। আমাকে বলছেন আমি দেখব। কি দেখলেন? যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ, গুরুতর অভিযোগ, আরো নানা ধরনের অপরাধের সাথে যিনি ওতপ্রোতভাবে যুক্ত, বহাল তবিয়তে তিনি এখনো আছেন। কেননা এইরকম মেরুদণ্ডহীন জঘন্য অপরাধী এবং নানা ধরনের ঘটনার সাথে যারা যুক্ত, এরা যদি থাকে, আমার সোনার টুকরা দেবতুল্য কারিয়াকর্তারা এই সমস্ত অপরাধ করবে, তাদের নামে কোনো এফআইআর ট্যাপার হবে না। এইভাবে আরো কটা দিন আমি টিকে থাকতে পারব। সে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী। কি বলেন? বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য ব্যবস্থা। ওই প্রাইভেট সিকিউরিটি জিবি হসপিটালে কি জানি এমআরআই বা নানা ধরনের যন্ত্র হ্যান্ডেল করে, ওয়ার্ল্ড ক্লাস। আমাদের রাজ্যের মানুষ তো সচেতন, তারা ভিডিও ক্লিপ করে সোশ্যাল মিডিয়াতে সরিয়েছেন, এরপরও লজ্জা হয় না। আবার পরদিন আর একটা অনুষ্ঠানে গিয়ে বলেন। মানুষ জানে না, বিরোধীদের চোখে ছানি পড়ে গেছে, দেখে না। ত্রিপুরার সব কিছু নাকি হয় সুপার স্পেশালিটি। কি হয়? 6 মাস 9 মাস বাদে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু থেকে 2-1 জন বিশেষজ্ঞ ডাক্তার ভাড়া করে নিয়ে এসে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট, একটা হার্ট অপারেশন কিছু করায়, বাস ত্রিপুরা রাজ্যের মধ্যে সব হয়। এখান থেকে এখন আর অন্য রাজ্যে রেফার করতে হয় না। আর সেদিন আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ যখন অসুস্থ হয়ে ভর্তি হলেন টিএমসি হসপিটালে, অসুস্থ হতেই পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গেছেন, আমিও গেছি। আমি জিজ্ঞেস করলাম এখানে ওনার অবস্থা কি? না, চিন্তার কোনো কারণ নেই, সব ব্যবস্থা হয়ে আছে। আমি বলে দিয়েছি রাস্তা পরিষ্কার রাখার জন্য, আমি এক্ষুনি নিয়ে যাব আমার কনভয়ে। হ্যাঁ, আমি বললাম তাড়াতাড়ি নিয়ে যান, কারণ আমি গিয়ে দেখেছি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অবস্থা ভালো না। তো আমি তো ভেবেছি স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং
স্বাস্থ্যমন্ত্রী গেছেন রোগী দেখতে, স্বাভাবিক তিনি তার বিশ্বমানের হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু নিয়ে গেল কোথায়? আইএলএস হসপিটালে। দুদিন বাদে উড়িয়ে নিয়ে গেলেন বেঙ্গালুরু। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলের একজন সর্বোচ্চ নেতা, তিনি তাকে তার দ্বারা পরিচালিত হসপিটালে চিকিৎসা করার জন্য ভরসা রাখতে পারলেন না। তিনি সফল। সুশাসন। তিনি আবার পিডব্লিউডি মন্ত্রী। এই যে আসাম আগরতলা রুট, আমাদের বহু লড়াইয়ে এই কুকিতল থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে রাস্তা আসছে, আপনাদের এই নতুন নগর পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তাদের সময়ে কাজগুলি হচ্ছে, এরা কৃতিত্ব বলছেন, হ্যাঁ আমরা এনেছি। ঠিক আছে বাবা, আপনারাই এনেছেন, কাজ শেষ হলে আপনারাই ফিতা কাটুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যে এ রাজ্যে এরকম একটা পরিকাঠামো হচ্ছে, আমাদের সম্মিলিত লড়াইয়ে আমাদেরকে ফিতা কাটার আসনে আমন্ত্রণ না জানালেও আমাদের কোনো আপত্তি নেই, হোক। কিন্তু কি অবস্থা? এই জাতীয় সড়কে এখন কেউ মাছের পোনা ফলাচ্ছেন, কেউ ধানের রুয়া দিচ্ছেন, কেউ হাঁস ফেলছেন। হ্যাঁ বলবেন তিনি, এটা তো আমার রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে পড়ে না, এটা তো জাতীয় সড়ক, কেন্দ্রীয় মন্ত্রকের পরিচালনায়। ঠিক, সে কেন্দ্রীয় সরকার আপনাদের। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে এরকম জাতীয় সড়ক হোক বা সীমান্তে এটা গোলযোগ হলেই সেই সীমান্তের দায়িত্ব বিএসএফ এর, আপনারা গেল গেল চিৎকার করতেন। আজকে কেন করছেন না? দুদিন বাদে বাদে দিল্লিতে যান আপনারা, যেহেতু একই দলের সরকার, একই দলের কেন্দ্রীয় মন্ত্রী, দেখা করার সুযোগ আছে, কেন কথাগুলো বলেন না? কান পাতলে কেন এই ঘটনাগুলি, এই কাজগুলি হচ্ছে না? কেন নিম্নমানের সমস্ত খবর পাওয়া যায়? সেন্ট্রাল এজেন্সি কি, সিপিডব্লিউডি কি, এখন জাতীয় সড়ক নির্মাণের জন্য যে কর্পোরেশন হয়েছে, কি নিপকু, সমস্ত সংস্থাগুলো, ওই রেলওয়ে সহ, এরা বলে सर आप लोग जब सत्ता में थे हम त्रिपुरा में काम करने में कोई दिक्कत नहीं था, कोई भी हमारा पास एक पैसा भी नहीं मांगता। आप लोग त्रिपुरा गवर्नमेंट ये सेंट्रल प्रोजेक्ट होते हुए भी स्टेट गवर्नमेंट हमारा साथ खड़ा रहकर कैसे हम ये गुणमान बजाय रखकर जल्दी काम कर सकता है, ये मदद आप करते थे। अभी त्रिपुरा में आने का पहले कोई कॉन्ट्रैक्टर को जब हम वर्क ऑर्डर देंगे, इसका पहले उसका घर पहुंच जाते हैं, आदमी पहुंच जाता है, मांगता है पैसा दो, कमीशन दो, और ये कमीशन देकर जब वर्क ऑर्डर मिलता है, जब काम करने के जाता है, वो लोग बोलता है वो तो आप ऊपर में दिया है, हमको मंडल को तो नहीं दिया। साइटे गিয়ে আবার মন্ডলকে খুশি করতে হবে। তা কিভাবে আপনার মহাসড়কের কাজ হবে? কিভাবে এই যে এত লড়াই করে ত্রিপুরা রাজ্যের মানুষ
এই প্রকল্পগুলো নিয়ে আসলো তার গুণমান বজায় হবে? এর পেছনেও আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে অরাজকতা তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাই হলো প্রধান কারণ। আমাদের মন্ত্রী বাহাদুররা পত্রিকাগুলি খুলে পড়ুন, একেবারে যে কোনো পত্রিকা চোখ বুঝে দেখুন, দেখবেন পত্রিকার প্রথম পাতার হেডলাইনের সাথে ভেতরের পাতার হেডলাইন তালমিল খুঁজে পাবেন না। বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায়, কারণ সরকারকে খুশি না রাখলে পরে এ রাজ্যে এখন সেরকম নিয়ম কানুন নেই, বিজ্ঞাপন পাওয়া যাবে না, মন্ত্রীর চেহারা টেহারা দিয়ে সরকার সদা সর্বদা শিক্ষার গুণ বৃদ্ধির জন্য কাজ করছে, সরকার সদা সর্বদা আদিবাসী তপশিলি সংখ্যালঘুদের বিকাশে নিয়োজিত আছে, সরকার সর্বদা এই ত্রিপুরাজ্যের কৃষি এবং শিল্পের উন্নয়নে কাজ করছে। হেডলাইন করে সরকারের মন্ত্রীর ছবি দিয়ে হাসি হাসি মুখ দিয়ে ছাপতে হয়, কিছু খবরও করতে হয়। একই পত্রিকার সেই দিনের ভিতরে কথা পড়ুন, এই কাজে গোটালা, এই কাজের কোনো চিহ্ন নেই, এই কাজের কোনো হদিশ নেই। কি হচ্ছে? আজকে ত্রিপুরাজ্যের রাজনীতিতে অস্থিরতার পেছনে কারণ এটাই। এরা বলছে, আরেকজন তো ওই কুকুরে কামড়ালে যেমন কি একটা রোগ হয় জানি, বলছে এটা জলাতঙ্ক। আরেক নেতার এখন সিপিআইএম আতঙ্ক রোগ হয়েছে। তাকে কেউ যদি জিজ্ঞেস করেন, দাদা আপনি ভালো আছেন? আরে সিপিএম থাকবে না। দাদা আপনি কবে দিল্লি যাবেন? আরে সিপিএম শেষ। এ হলো উত্তর। কেন বলছে? সিপিআইএম গত 23-এর বিধানসভাতে 11 জন মাত্র এমএলএ নিয়ে ফিরতে পেরেছে। একজন মারা গেছেন, সেখানে জবরদস্তি করে নিয়ে গেছে বক্সনগরে। আগামী 28-এ আসবে না, 28-এ সিপিএম 0। তাই হয়ে যদি থাকে, সিপিআইএম যদি 28-এ তার অস্তিত্ব থাকবে না, দূরবীন দিয়ে দেখা যাবে না, তার আওয়াজ শোনা যাবে না, তাহলে এই সিপিএম এর প্রতি ভয় কেন? কেন আজকে নতুন নগরে একটা জনসভা করবে? এই জনসভাকে ভাঙার জন্য, বানচাল করার জন্য এই ষড়যন্ত্র করতে হবে কেন? প্রতিদিন প্রায়, গতকালও সুনামুড়ার মেলা ঘরে পুলিশের কাছে বারবার দরখাস্ত করে আমরা মিছিল করব, জনগণের দাবিতে অনুমতি দেয় না। বাধ্য হয়ে আমাদের সুনামুড়ার যিনি বিধায়ক, আমাদের বিরোধী এই বিধানসভার উপনেতা শ্যামল চক্রের নেতৃত্বে তারা মিছিল বের করেছেন। পুলিশ এসে বলছেন পারমিশন কোথায়? আমাদের বিধায়ক মহোদয় এবং অন্যান্য বললেন, শাসক দলের লোক সকাল বিকাল সোমবার থেকে রবিবার যখন খুশি তখন তারা মিছিল করে, মিটিং করে আমাদের কর্মসূচি আটকাতে চায়। তখন কেন আপনি তাদেরকে পারমিশন চান না তাদের কাছ থেকে? এক পুলিশ অফিসার বলছে শাসক দলের নাকি পারমিশন লাগে না, শাসক দলের পারমিশন চাইতে হয় না, তারা যখন খুশি তখন করতে পারে। সমস্ত অফিসার এরকম ভাবে পদলেহন করছে কথা বলছি না, কিন্তু প্রশাসনকে কোথায় নামিয়ে নিয়ে গেছে এইভাবে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধু সিপিআইএম না, অন্যান্য রাজনৈতিক দল তাদের উপরে আজকে আক্রমণ হচ্ছে। এই যে গতকাল কংগ্রেস ভবনের সামনে
তাদের কর্মসূচি হলো। অজুহাত কি? কংগ্রেসের দোষ কি? বিহারের কোন কর্মসূচিতে নাকি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াতা মা, তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসিত বক্তব্য রেখেছে। সারা দেশ জানে, এখন পত্র পত্রিকা, টিভি চ্যানেল ঘটনা কি হয়েছিল ইতিমধ্যেই সারা দেশে প্রচারিত। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক ভারতের নির্বাচন কমিশনের সাথে যোগ সাজসে বিগত নির্বাচনগুলোতে যেরকম ভাবে প্রহসনে পরিণত করেছে, সামনে বিহারের যে ভোট আগামী নভেম্বর ডিসেম্বর মাসে, এখানে অনিবার্যভাবে তাদের যে পরাজয়, সে আতঙ্কে নির্বাচন কমিশনকে দিয়ে, যা তাদের এখতিয়ার না, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যে ভোট লুট করা, ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে উত্তাল সংগ্রাম চলছে। আতঙ্কিত বিহারের বিজেপি, আতঙ্কিত নরেন্দ্র মোদী, অমিত শাহ। ওইখানেও বিজেপিরই কিছু দুষ্কৃতীকে কংগ্রেস সাজিয়ে কালো পতাকা নিয়ে এই কথাগুলি বলিয়ে, এদের মুখেই মাইক দিয়ে কথাগুলি বলিয়েছে, প্রমাণ হয়েছে। তেজস্বী বা রাহুল গান্ধীর সেখানে কোনো ধরনের ভূমিকা নেই। তাদের কালিমালিপ্ত করার জন্য, এই আন্দোলনকে ব্যাহত করার জন্য। আর এটাকে কেন্দ্র করে গতকাল কংগ্রেস ভবনের সামনে গিয়ে প্রতিবাদ। হয়তো কেউ বলতে পারেন, কংগ্রেস ভবনের সামনে প্রতিবাদ করলো আপনাদের কি? আপনাদের ভবনের সামনে তো হয়নি। না, প্রশ্ন না, এটা গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ। যদি আজকে বিজেপির বিরুদ্ধেও যদি কেউ এরকম করে, আমরা এই কথাটাই বলতাম। কেন বিজেপিকে সারা দেশে বা ত্রিপুরাজ্যের মধ্যে এইভাবেই মানুষের দৃষ্টিকে, মানুষের চেতনাকে, মানুষের ক্ষোভের যে আজকে বন্যা বইছে, এটাকে অন্যদিকে দাবিত করার জন্য বলে করতে হচ্ছে। কারণ তারা টের পাচ্ছে পায়ের তলার মাটি নেই। যে মানুষগুলাকে প্রথম বছর 50,000 চাকরি, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকরি, যে ত্রিপুরাজ্যের মধ্যে কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াই গুণ, এই রাজ্যের মধ্যে জেলায় জেলায়, মহকুমায় মহকুমায় শিল্প কারখানা, এই রাজ্যে 288টা এরকম ভাবে নানা প্রতিশ্রুতি তারা বিলিয়েছেন, একটাও কার্যকরী হয়নি। দ্বিতীয়বার তারা উচ্চারণ করে না। এই প্রশ্নগুলো এখন শুধু বিরোধীরা না, শাসক দলের ভেতর থেকে যে সমস্ত যুবকদের তাদের ক্ষুধা, বেকারিত্ব, দারিদ্র তার সুযোগ নিয়ে এরকম ভাবে বাইক বাহিনী তৈরি করে এই সমস্ত করিয়েছে, এখন তারা এগুলি রাজি হচ্ছে না। বুঝতে পারছেন অন্যায় করেছি। কাজেই হাতে গোনা কিছু লোককে দিয়ে এই কাজগুলো করিয়ে লুটপাটের রাজত্ব কায়েম রাখো, এটা থাকবে না, এটা থাকবে না। মানুষ দেখছে। আপনাদের পাড়াতেও একজন মন্ত্রী আছে, বাড়ি ধর্মনগর, দিল্লিতে গিয়ে একটা ফ্ল্যাক্সের দোকান দিয়েছিল। এই ভদ্রলোক মাত্র এই এলাকার জায়গার দাম কত হতে পারে আপনারা ভালো জানেন, নতুন নগরের লোক, কত কোটি টাকা হবে। এর চেয়ে বড় বাড়ি বানিয়েছেন আবার কৈলাসহরে, ধর্মনগরেও। এটা হলো দেখা, চোখে দেখা। চোখে না দেখা কোথায় কোথায় আছে আমি তো জানি না। লোকে বলছে এটা তো সামান্য, ওই যে একটা ডায়লগ আছে, এটা তো ট্রেলার হে, পিকচার আবি বাকি বহু।
পিকচার জানি কিরকম আমি জানি না। তো মানুষ হিসাব করছে আরেক মন্ত্রী 18 সালেও যখন বিধায়ক হন তাদের পরিবারের জন্য অন্ত্যোদয় কার্ড, মানে বিপিএল এর মধ্যেও সবচেয়ে বেশি যে নিকৃষ্ট, বিপিএল হওয়াটা কোনো পাপ না, অন্যায় না। তার ভাই এই গত অর্থ বছরে ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ করদাতা, আর কিছুদিন আগে ধর্মনগরে কয়েক কোটি টাকা দিয়ে কাগজে পত্রে দাম লিখেছে 1,26,00,000, আর ধর্মনগরের লোক বলছে এটার দাম কম করে 4 কোটি। বুঝছে আমাদের থেকে যারা বাইক বাহিনী যারা হয়েছেন, ভুল করেছেন, তারা আরো ভালো দেখছে। কাজে আগামী দিনে প্রমাদ কমছে। এই প্রমাদের কারণেই কেউ কেউ উল্টা পাল্টা বলা শুরু করেছেন, আর এইভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে, গণতান্ত্রিক লড়াইয়ের উপরে, মানুষের অধিকারের উপরে এই হামলা তারা চালাচ্ছেন। আমি বরজলাবাসীর প্রতি, এখানকার পার্টি এবং অন্যরা যারা এসছেন তাদেরকে সহযোগিতা করার জন্য, সাহস দেওয়ার জন্য তাদের সকলকে ভূয়সী আমি প্রশংসা করছি, কুর্নিশ জানাচ্ছি। এই আন্দোলন জারি রাখুন। এই আন্দোলন ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে না, এই আন্দোলন শুধু সিপিআইএম এর সমর্থকদের স্বার্থ রক্ষার জন্য না, এই আন্দোলন ত্রিপুরা রাজ্যের এই দুর্নীতিবাজ, জনশত্রু, গণতন্ত্রের শত্রু, উন্নয়নের যারা বিরোধী, তাদের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করার মধ্য দিয়ে আমরা যাতে গণতন্ত্রের সুবাতাস আবার বই আনতে পারি, এবং এটা বইবেই, এটা রুখার জন্য কোনো শক্তি নেই। আগামী দিন যত ষড়যন্ত্রই করুক খড়কুটের মতো বেসে যাবে। তার জন্য আগামী দিন এরকম ভাবে অকুতু হয়ে রাস্তায় নামুন, মুখ খুলুন, কথা বলুন, দেখবেন পালাবার পথ তারা পথ পাবে না। আগামী দিনের জন্য সেই প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার এবং আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।